দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আইনমন্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মামলা প্রি ফাইলিং কেসে, পোস্ট ফাইলিং যেগুলো মামলা হয়ে আছে বা দীর্ঘদিন পেন্ডিং আছে, এই ধরনের মামলাতেও যদি মিডিয়েশনের কাছে জজ সাহেবরা পাঠায়, আমাদের মিডিয়েশন কমিটির কাছে, লিগ্যাল এইড কমিটির কাছে, সেই মামলাগুলো কিভাবে মিডিয়েট করে দেওয়া যায়, আপনারা একটু ফিল্ড লেভেলে যদি সহযোগিতা করেন, সেখানেও আমরা এক্সিস্টিং মামলার সংখ্যা কমাতে পারবো। ইন অ্যাডিশন টু দ্যাট, মামলার জট কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে, সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয়, সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটা আইন চিন্তা করছি। দেখেন, বাংলাদেশের সিভিল মামলার অধিকাংশই আসে সম্পত্তির বন্টন, সম্পত্তির হিসাব নিকাশ নিয়ে। আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে একটা পরিবর্তন আনার আমরা প্ল্যান করেছি। যেমন আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে। তো হেবা, একজন বাবা মা যদি তার দুইটা মেয়ে সন্তান আছে বা সন্তানরা আছে, হেবাটা যদি করে দেন, সাথে সাথে বাবা মার হাতের থেকে সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছেন, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছেন। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে, তাহলে কিন্তু বাবা মার আর কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ছে। আমরা বিকল্প হিসাবে হেবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা। যে স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন, সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। গিফট একটা ইউসুফরট রাইট রাখতে চাচ্ছি, জীবন সত্য। ধরেন, আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমনভাবে ব্যবস্থা করে দিতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের ইউসুফরট রাইট দেওয়া হয়, যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন, ততদিন ভোগ দখল করে উনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তানও বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবার পারমিশন লাগবে, বাবা বা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসাও করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবে। এইটা দিয়ে আমরা মনে করছি যে অনেক সিভিল মামলা ভবিষ্যতে ফাইলিংটা কমে যাবে, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। আমরা এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করুন। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। আপনাদের কাছে আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসেছে, বাগেরহাটে মনে হয় একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। ওই ফ্যামিলির সদস্যরা রিয়াকশন দেখাতে যে থানা বা অফিস ভাঙচুর করেছেন, তার জন্য মামলা হয়েছিল, তারা কাস্টডিতে গেছে। আমাদের কাছে নোটিশ এসেছিল যে তাদের লয়ার দেওয়ার ক্ষমতা নাই। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আইন মন্ত্রণালয়ের সাথে ব্লাস্ট অফ ব্র্যাকের সমঝোতা স্মারক অনুষ্ঠানে কথা বলছিলেন আইনমন্ত্রী, আমরা যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত, তবে আসন্ন ব্রিক্স সম্মেলনে তার যোগ দেওয়ার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, এমনটা মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। ত্রিবেদীর মতে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয় এমন কোনো বিষয় নেই। রিপোর্ট সুফিয়ান ফারাবির। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। জানান,
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে হৃদ্যতাপূর্ণ। তো মিটিংটা খুবই ভালো হয়েছে and I am looking forward for a relation which is absolutely the foundation of which is the mutual benefit from people to people. প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ত্রিবেদী জানান, বৈঠকে এ বিষয়ে আলোচনা না হলেও প্রধানমন্ত্রীর সফর দুদেশের সম্পর্ক এগিয়ে নেবে। The prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful and we are all looking forward to that. ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরেই। এর মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির দিকে এখন নজর ঢাকার। ত্রিবেদীর মতে, আলোচনার মাধ্যমে সমাধান হবে না এমন কোনো বিষয় নেই। There is no problem which cannot be sorted out. With the mutual understanding, ultimately at the end of the day it is people. From people to people, whatever is beneficial to both the democracies and the... হাই কমিশনার বিশ্বাস করেন, দুদেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল চালিকা শক্তি। I'm looking forward to everything which is positive. And I can tell you we had a great meeting with lot of positivity. সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। I think that পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব, সমতাকে সামনে রেখে বাংলাদেশ ভারত সুসম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে দুই দেশ। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ সব অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার, আর বিশেষ ইস্যুগুলিতে কথা বলবার সময় তো পড়েই আছে। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করারও কথা রয়েছে তার। সার্জিও গোরের এই সফরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনাও হতে পারে। সরকার বিরোধী দলের মত প্রকাশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার হবিগঞ্জের কামাইছড়া এলাকায় পুলিশ এনসিপির গাড়ি বহর আটকে দিলে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তিনি এই কথা বলেন। নিজেদের নিরপেক্ষ প্রমাণের জন্য পুলিশকে ঘটনার সুষ্ঠু বিচার করার দাবি জানান নাহিদ। এই সময় দলটির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম অভিযোগ করেন, সরকার প্রশাসনিক দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। পরে মঙ্গলবারের হামলার ঘটনায় এনসিপি নেতারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে অনলাইনে মামলা দায়ের করেন। এরপর তারা মৌলভীবাজার ফিরে যান এবং এর আগে বিকেলে শ্রীমঙ্গলের চাকন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা পর হবিগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা করেন তারা। নোয়াখালীর সেনবাগে সুন্দরপুর 4 নামে একটি গ্যাস কূপের খনন শুরু করেছে বাপেক্স। বাপেক্সের উপমহাব্যবস্থাপক ও ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, মঙ্গলবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই কূপ খননের কাজ শুরু হয়েছে। কূপটির গভীরতা প্রায় 1600 মিটার।
এর 1361 মিটার গভীরে সম্ভাব্য গ্যাসের স্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে এই কূপ থেকে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। চলমান গ্যাস সংকটে শূন্যে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। ক্রয়াদেশ হারাতে বসেছেন উদ্যোক্তারা। ফলে কেবল তৈরি পোশাক খাতেই লোকসান ছাড়াতে পারে $1.5 বিলিয়ন। এমন আশঙ্কা ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্যাংক ঋণের ফাঁদে পড়তে পারে কয়েকশো কারখানা, যাকে পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রাকিব আল জাবেদ। শীতলক্ষার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের অন্যতম প্রধান ও প্রাচীন শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। বছরের পর বছর ধরে দেশের অর্থনীতিকে চাঙা রাখতে এই অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানকার তৈরি পোশাক, নিটওয়্যার, হুঁশিয়ারি ও পাটপণ্যের চাহিদা বিশ্বব্যাপী। তবে সপ্তাহখানেক ধরে চলা তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে কয়েকশো প্রতিষ্ঠান। এমনই এক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের 2500-এর মিথিলা টেক্সটাইল, যাতে কাজ করেন 2 শতাধিক শ্রমিক। অন্য সময় কর্মীদের দম ফেলার সুযোগ না থাকলেও এখন উৎপাদন নেমেছে অর্ধেকে, জানিয়ে চিন্তিত কারখানার শ্রমিক কর্তা ব্যক্তিরা। গ্যাস পাই না, বয়লার বন্ধ থাকে, প্রোডাকশন কম হচ্ছে, আমাদের লস টাইম বেশি করা যাচ্ছে। প্রোডাকশন আমাদের দেখা যাচ্ছে যে আগে যে ফুললি 100% আমরা যে এফিসিয়েন্সিতে যে কাজটা করতাম, সেক্ষেত্রে যে প্রোডাকশনটা আসতো সেই রকম এখন প্রোডাকশন আমাদের নাই। ডে নাইট রেশনিং করে প্রোডাকশন চালানো হচ্ছে, মানে খুব বাজে অবস্থা। বিকেএমইএর হিসাবে গ্যাস সংকটের ফলে সব মিলিয়ে $1.5 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে কারখানাগুলো। অভিযোগ করেন বিতরণকারী সংস্থা তিতাসের অসহযোগিতারও। ফলে চলতি মাসের বেতন দিতে অধিকাংশ কারখানাই হিমশিম খাবে বলে মত এই ব্যবসায়ী নেতার। এই মাসের বিশাল একটা রপ্তানি কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের, ফলে মাস শেষে বেতন দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হবে। যে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, তাতে অন্তত মিনিমাম $1.5 বিলিয়ন মতো রপ্তানি ব্যাহত হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটা বিমাতা সুলভ আচরণ করেছে। তিতাস তো আমাকে গ্যাস দিতে ব্যর্থ। আমাদের যে ইউটিলিটি কানেকশনগুলো দরকার, অনেক ফ্যাক্টরি এখন রেডি হয়ে আছে কিন্তু চালু করতে পারছে না, গ্যাস কানেকশন পাচ্ছে না। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে, বাড়ছে। আমাদেরকে প্রচুর আন্ডারহ্যান্ড মিসলেনিয়াস এক্সপেন্সেস খরচ করতে হয়, এটা কিন্তু বিজনেসের কস্ট বাড়িয়ে দেয়। চলমান সংকটের সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও সপ্তাহ 2 লাগতে পারে বলে আশঙ্কা খোদ প্রতিমন্ত্রীর। দিন তারিখ সুনির্দিষ্টভাবে আমরা বলছি না, কারণ এর আগেও তারা যে দিন তারিখ দিয়েছে বিভিন্ন কারণে তারা মিট করতে পারে। টেকনিক্যাল প্রবলেম, ইউ আন্ডারস্ট্যান্ড। আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। বিষয়টিকে কেবল শিল্প বা রপ্তানি খাত নয়, পুরো দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাই দ্রুতই বিকল্প সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। সবচেয়ে বড় যেটা আশঙ্কার বিষয় সেটা হলো যে আমরা ইংল্যান্ড থেকে এক্সপার্ট নিয়ে আসছি, কিন্তু তারা কাজ করছে, কিন্তু তারপরে দেখা যায় 2 সপ্তাহ লাগছে। এখন 2 সপ্তাহ হচ্ছে এখনকার এস্টিমেটেড টাইম। যদি 2 সপ্তাহের মধ্যে ঠিক করতে না পারে, তখন কি অবস্থাটা কি হবে? তখন তো ভয়াবহ বিপর্যয় হবে। এখন পুরো দেশে যে একটা জ্বালানি বিপর্যয় ঘটছে, তো সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটার কারণে পুরো অর্থনীতিতে কিন্তু বড় রকম একটা চাপ তৈরি হতে পারে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে অবস্থান হারিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের অবস্থান তৃতীয়, আর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। উদ্যোক্তারা বলছেন, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানির সরবরাহ আর অবকাঠামো উন্নয়ন করলে আগের অবস্থানে ফেরা সম্ভব। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঢাকার অদূরে রূপগঞ্জের এই টেক্সটাইল মিলের 5টি বয়লার চালাতে প্রয়োজন অন্তত 10 PSI চাপের গ্যাস। পাওয়া যাচ্ছে 1 PSI, ফলে বন্ধ 3টি বয়লার। বয়লারের স্টিম বা বাষ্প দিয়ে চলে কারখানাটির 14টি ডাইং মেশিন। প্রয়োজনীয় স্টিম না পাওয়ায় 11টি বন্ধ। 10 PSI রিকোয়ারমেন্ট, বাট আমরা গত 21 তারিখ থেকে দুপুরের পর থেকে পাচ্ছি হলো মাত্র 1 PSI। কখনো কখনো সেটা জিরোতেও চলে যায়। বয়লারে গ্যাস খুব কম পাচ্ছে। টোটাল প্রোডাকশন থেকে প্রায় 75% প্রোডাকশন আমাদের লেস হচ্ছে। টেক্সটাইল মিলটির মানব সম্পদ কর্মকর্তা বলছেন, উৎপাদন কমার প্রভাব পড়েছে রপ্তানিতে। এই অবস্থা চলতে থাকলে আমাদের বিজনেস করাটা সত্যিই খুব কঠিন হবে। ওয়ার্কার তো প্রতিনিয়ত তাদের কাজ করার জন্যই আসে, কিন্তু যেহেতু বয়লার অফ থাকে
জেনারেটর অফ থাকে, এই অবস্থায় তাদের মেশিন চালানো সম্ভব হয় না, তাদেরকে বসিয়ে রাখতে হয়। বিজিএমই এর সাবেক সভাপতি বলছেন, এসব সমস্যার কারণেই বছরের মাঝামাঝি সময়ে রপ্তানি বাজারে দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের 4 মাসের মধ্যেই নেগেটিভ এক্সপোর্ট হয়েছে 1.4 বিলিয়ন, আর ভিয়েতনামের কিন্তু সমান সমান আছে $1.5 বিলিয়ন কিন্তু এখানে অলরেডি আমরা মাইনাসে চলে গেছে। ইউএসএ তো একই অবস্থা, আমাদের নেগেটিভ হয়েছে, ভিয়েতনামের কিন্তু নেগেটিভ হয়নি, সেকেন্ড থেকে আমরা থার্ডে চলে গেছি। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনও বলছে, অবনমন হলেও পোশাক রপ্তানিতে বাংলাদেশ এবং ভিয়েতনামের অবস্থান প্রায় সমান। গ্যাসের চাপ কম, তাই টেক্সটাইল মিল চলছে উৎপাদন সক্ষমতা কমিয়ে। এখান থেকে কাপড় নিয়ে গার্মেন্টস মালিকরা তৈরি পোশাক রপ্তানি করেন। তারা বলছেন, পরিস্থিতি এমন থেকেছে কাঁচামালের অভাবে ক্রয়দেশ নিতেই ভয় পাচ্ছেন। তবে এরই মধ্যে কিছু কারখানা জাতীয় গ্রিডের নির্ভরতা কমিয়েছে, বিকল্পভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টা করছে। গ্রিডের উপরে নির্ভর করলে যে কোনো সময় সমস্যা হতে পারে। 17% ইউটিলিটি তৈরি করি আমাদের সোলারের মাধ্যমে। ইউটিলিটি কস্ট বেশি হলে এই মুহূর্তে বিজনেস করা খুবই সমস্যা। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানির অবস্থান ধরে রাখতে জ্বালানি সমস্যা সমাধান করতে হবে দ্রুত সময়ে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি আমি রপ্তানির জন্য নতুন বিনিয়োগ চাই, তাহলে অবকাঠামো এবং যে প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো আমরা আছে একটা নতুন বিনিয়োগের জন্য, সেইগুলোর ব্যাপারে আমাদের বায়ারকে, আমার যারা ইনভেস্টর আছেন তাদেরকে আমার এক ধরনের কনফিডেন্স দিতে হবে। এর আগে 2009 এবং করোনাকালীন 2021 সালেও পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে নেমে যায় বাংলাদেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।